ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তানহা একটা ছেলের সাথে সম্পর্ক করেছিল, তাকে বিয়ে করে তার সংসারে চলে গিয়েছে। আমাকে তুমি বাচ্চা পেয়েছো যে আমাকে বোঝাবে, আমি সেটাই বুঝবো। মা, আমি কিন্তু ভুলি নাই তুমি তানহার ওপরে কি পরিমাণ অত্যাচার করতে। আচ্ছা, আমি চলে যাওয়ার পরে তুমি অত্যাচার করে মেরে ফেলোনি তো আবার? আবির, এসব কি বলছিস বাবু? মা হয়ে ছেলের খুশি কেড়ে নিতে পারি? তোকে আগেই বলেছিলাম, ওই ছোট লোকের বাচ্চা আমাদের খেয়ে একদিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। মা সাবধানে, তানহা নামে একটা বাজে কথা বললে আমি ভুলে যাব। তুমি আমার মা হও, তোমার এই বাড়ি নিয়ে অনেক গর্ব, তাই না? যে বাড়িতে আমার তানহার জায়গা হয় নাই, সেই বাড়ি আজ আমি শেষ করে দেব। বলেই পুরো বাড়ির সব কিছু ভাঙতে শুরু করলো। মারিয়া আর হাসনা বেগম এক কোণে দাঁড়িয়ে আছে, দুজন ভয়ে চুপসে গেছে। আবির একদম উন্মাদ হয়ে গেছে। এত বছরের তিলে তিলে গড়ে স্বপ্ন নিমেষেই টুকরো টুকরো করে দিল তার মা। বুকের মাঝখানে হাহাকার পড়ে গেছে আবিরের। হারানোর যন্ত্রণা সহ্য করতে পারছে না আবির। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ হচ্ছে আবিরের। নিজেকে যোগ্য করে তুলতে গিয়ে নিজের প্রিয় মানুষকে হারিয়ে ফেললাম। এমন যোগ্যতার আমার দরকার নেই। আবিরের বাবা এসে সবকিছু দেখে মুহূর্তেই স্তব্ধ হয়ে যান। তিনি যে ভয়টা পেয়েছিলেন ঠিক সেটাই হলো। এখন আবিরকে সে কি জবাব দিবে? মাহতাব সাহেব ছেলের কাঁধে হাত রাখতেই আবির বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। একটা ছেলে কতটা অসহায় হলে নিজের বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে পারে? ছেলের কান্না দেখে মাহতাব সাহেবের বুক ছিঁড়ে কান্না আসছে। ছেলেদের কান্না করাটা বড্ড বেমানান। সকল নিয়ম ভেঙে হাউমাউ করে কান্না করছে আবির। ভাঙা ভাঙা কণ্ঠে বলল আবির, ও বাবা, দেখো না মা কী সব আজে বাজে কথা বলছে। তুমি বলো না মা সব কিছু মিথ্যা কথা বলছে, আমার সাথে মজা করছে। তানহাকে ছাড়া আমার বুকের মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, প্লিজ তানহাকে নিয়ে এসে দাও। সত্যি আমি কিছু একটা করে ফেলবো, আমি বাঁচতে পারবো না তানহাকে ছাড়া। মাহতাব সাহেব নিজেকে সামলে নিয়ে বললেন, কেউ কাউকে ছাড়া মরে যায় না আবির। তানহার বিয়ে হয়ে গেছে, এটা তোমাকে মেনে নিতেই হবে। আমি জানি না কেন করলে তোমরা আমার সাথে এরকম। পৃথিবীর সকল নিয়ম ভেঙে আমার তানহাকে চাই। তানহা যদি 10 বাচ্চার মাও হয়ে যায় তবুও আমি তানহাকে কবুল করতে রাজি। তোমরা একটা কথা ভালো করে শুনে রাখো, তানহা যদি পাতালে থাকে তাহলে আমি তানহাকে পাতাল থেকে বের করে নিয়ে আসবো। আমি আমার তানহাকে নিয়ে অনেক দূরে নিয়ে চলে যাব, এতটা দূরে চলে যাব যতটা দূরে গেলে তোমরা আর আমাদের খুঁজে পাবে না। তানহার নামে বাজে কথা বলে লাভ নেই, আমি জানি তানহা কেমন মেয়ে। বলেই দৌড়ে নিজের রুমে চলে গেল। আবির চলে যাওয়ার পরে কান্নায় ভেঙে পড়লেন হাসনা বেগম। মাহতাব সাহেবের কাছে এসে বললেন, তবে কি আমি ভুল করে ফেললাম? তানহার প্রতি আমার রাগ আমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছে। নিজের ছেলের কথা না ভেবে তানহার জীবন নষ্ট হবে, তানহার সুখী হবে না দেখে জেনে শুনে ইফাত নামের ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম। এখন আমার ছেলের কি হবে? নিজে হাতে ছেলে কি বড় সর্বনাশ করে ফেললাম। কথাগুলো শেষ হবার সাথে সাথে হাসনা বেগমের গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল মাহতাব সাহেব। এত বড় কাজ করার আগে আমার মতামত নেওয়া প্রয়োজন মনে করলে না? আমি জানতাম আবিরের মনে তানহার জন্য সফট কর্নার কাজ করে, কিন্তু এটা তো জানতাম আবির তানহাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিল। এটা যদি আমি আগে জানতাম তাহলে তানহাকে বাড়ির বাইরে এক পাও রাখতে দিতাম না। তুমি আমাকে বলেছ তানহা ইফাতকে পছন্দ করে, সেজন্য বিয়েতে রাজি হয়েছ। আমার আগেই সন্দেহ হয়েছিল তোমার মতো মহিলা তানহার কথা ভাবছে। তোমার নাটক দেখে অবাক হয়েছিলাম, তখন কিছু বলিনি কারণ তানহা বিয়েতে রাজি হয়েছিল। মেয়েটাকে অনেক খুশি দেখাচ্ছিল, মেয়েটার খুশির কথা ভেবে আমি তখন চুপ ছিলাম। কম অত্যাচার করতে না মেয়েটার ওপরে, তোমার থেকে বেঁচে গেছে। মাঝখানে থেকে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, তোমাকে বলে না গিয়ে যদি আমাকে বলে যেত এত বড় দুর্ঘটনা আমি কখনো হতে দিতাম না। আফসোস, আবির আমাকে খুব ভয় পায়। আজ আমাকে জড়িয়ে ধরে যেভাবে কান্না করলো
বাইরে যাওয়ার আগে তানহার কথা আমাকে বলে যেত। তাহলে পরিবারের ভালোবাসার মানুষকে আমি ঠিক আগলে রাখতাম। কারণ আমি তোমার মতো অকৃতজ্ঞ না, আমি ভালোবাসার মর্ম বুঝি। আমার এখন আফসোস হচ্ছে, তোমার মতো মেয়েকে ভালোবেসে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে বড় ভুল। কথাগুলো বলেই চলে গেলেন মাহতাব সাহেব। হাসনা বেগমের দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। ৩০ বছর সংসার জীবনে এই প্রথম তার স্বামী তার গায়ে হাত তুললেন। ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন। পৃথিবীর আদর্শ স্বামীদের মধ্যে মাহতাব সাহেব একজন। তারাও তো ভালোবেসে বিয়ে করেছে, তাহলে ছেলের ভালোবাসাটা কেন বুঝলেন না? এত কিছুর পরেও তানহার ওপরে খুব রাগ হচ্ছে। আজ তানহার জন্য স্বামীর হাতে মার খেয়েছে সে। তানহাকে কিছুতেই ভালো থাকতে দিবে না, মনে মনে প্রতিজ্ঞা করে নিল সে। আবির রুমে এসে লাল টুকটুকে রঙের শাড়িটা বুকে চেপে ধরে কান্না করছে। দেশে এসে তানহাকে বিয়ে করবে, সেজন্য তানহার জন্য শাড়ি, চুড়ি, গহনা, মেকআপ, চকলেট, লিপস্টিক, আলতা আরও অনেক কিছু নিয়ে এসেছে তার মনের রানীর জন্য। কিন্তু তার মনের রানী আর তার নেই, অন্য কারো হয়ে গেছে। ভাবতেই পুরো শরীরের লোম দাঁড়িয়ে উঠল। আবিরের মনে হচ্ছে কেউ তার কলিজাটা ভেতর থেকে বের করে নিয়ে আসছে। আমার যখন টাকা ছিল না তখন তুই ছিলি, এখন আমার টাকা আছে কিন্তু তুই নেই। আল্লাহর এটা কেমন বিচার রে তানহা? তোকে ছাড়া বেঁচে থাকাটা আমার মৃত্যুর সমান হবে। যার মনের রাজত্ব জুড়ে তোর বসবাস, সেই রাজ্যে অন্য রানী কিভাবে রাজত্ব করবে? আমি পারবো না, তোকে আমার চাই। তুই কোথায় রে তানহা? মা তোকে কোথায় লুকিয়ে রেখেছে? কথাগুলো বলতে বলতে ফ্লোরে টান হয়ে শুয়ে পড়ল আবির। মনের শান্তি না পেলে দুনিয়ায় কোনো কিছুই ভালো লাগে না। বাঁচতে ইচ্ছে করছে না আবিরের। তুই যদি আমার সাথে কথা না বলে কল কেটে দিস তাহলে আমার মরা মুখ দেখবি, বলে দিলাম। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। তাড়াতাড়ি ঘুমাবো, সকালে আমার কাজ আছে, আমাকে কাজে যেতে হবে। মায়ের উপরে খুব রাগ হয়েছে? আমার টাকা লাগবে না বাবা, আমার তোকে লাগবে। তুই 5 বছর দেশের বাইরে ছিলি, 5 বছরে যত টাকা উপার্জন করেছিস এতেই আমাদের চলে যাবে। বাবা তুই দেশে চলে আয়, ছোটোখাটো একটা ব্যবসা করবি। টাকার জন্য তোরা দূর প্রবাসে থাকতে হবে না। এটা সম্ভব নয়, আমি 2 বছরের আগে দেশে যেতে পারবো না। আমি যদি মরে যাই শেষ দেখার জন্য আসবি না? তোমার আগে যদি আমার লাশ কফিনে করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়? ইফাত আমাকে রাগাবি না বললাম। তাহলে তুমি আমাকে রাগাচ্ছ কেন? এমনিতেই মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করেছো, এখন কি চাচ্ছ? আমি মরে যাই? দয়া করে আমাকে বাঁচতে দাও। আমি তোকে ছোট থেকে মানুষ করেছি, তোকে নিয়ে আমার কোনো আশা থাকতে পারে না? তুই যদি কাউকে ভালোবাসতি তাহলে আমি তোকে তার সাথে বিয়ে দিয়ে দিতাম। তুই কাউকে ভালোবাসিস না, তাই নিজের মন মতো বিয়ে দিয়েছি। আমার উপরে এত রাগ তোর? বেশ, আমি তোকে কথা দিলাম, আমি মরে গেলেও তোকে আর ফোন দিব না। যতদিন না পর্যন্ত দেশে আসবি ততদিন তোর সাথে কথা বলবো না। বলেই কল কেটে দিল। চৈতালি আর তানহা পাশাপাশি শুয়ে আছে। চৈতালি ফোনে ভিডিও দেখছিল। হঠাৎ করেই বলে উঠল, ভাবি, ভাইয়াকে দেখবে? হ্যাঁ, দেখলে মন্দ হয় না। আমার পোড়া কপাল, বিয়ে করেছি, এখন পর্যন্ত নিজের বরকেই দেখতে পেলাম না। চৈতালি ফোন থেকে ইফাদের একটা ছবি বের করে তানহার দিকে এগিয়ে দিল। তানহা ছবিটির দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, একদম আমার স্বপ্নের পুরুষের মতো দেখতে। বলেই ছবিটা বুকের সাথে মিলিয়ে নিল। চৈতালি তানহার কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। তানহা চৈতালির দিকে তাকিয়ে জিভে কামড় দিল। তারপরে চৈতালির হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, দেখি আম্মা কি করছে, ঔষধ খেয়েছে কিনা। হয়েছে, থাক, এত লজ্জা পেতে হবে না। তোমারই তো বর, সারা জীবন দেখলেও পাপ হবে না। এখন বলো, তোমার স্বপ্নের পুরুষ বলতে কি বুঝলে? কিছু না, আমি আসছি। তুমি না বললে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি? তাহলে আমার থেকে কথা লুকাচ্ছ কেন? আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি শ্যাম পুরুষ বিয়ে করব। তখন এতটা বুঝতাম না। চাচি খালি বলতো আর একটু বড় হ, খালি বিয়ে দিয়ে আপন বিদায় করব। তখন আমি চাচিকে বলতাম আমাকে বিয়ে দিলে শ্যামলা ছেলের সাথে বিয়ে দেবে। ফর্সা ছেলে আমার একদম পছন্দ না। কেন? ফর্সা ছেলে তোমার কি করেছে? ছেলে মানুষ ফর্সা হলে ভালো লাগে না, আবার অতিরিক্ত কালো ছেলেও আমার কাছে ভালো লাগে না। ছেলে মানুষ হবে না ফর্সা না কালো, যাকে আমাদের ভাষায় শ্যামলা বলা হয়। আর সবার পছন্দ এক না। আমি যেটা পছন্দ করি
তোমার সেটা পছন্দ নাও হতে পারে। আমি আমার মনের কথা তোমাকে বললাম, কাউকে বলবে না কিন্তু। আমার কিন্তু ফর্সা ছেলে পছন্দ ভাবি। ভাইয়া দেশে আসলে বলবে আমাকে ফর্সা ছেলের সাথে বিয়ে দিতে। বলেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল চৈতালি। কি পাজি মেয়ে, আমি তোমার ভাবি হই, একটু তো লজ্জা শরম করতে শিখো। তুমিও তো বলেছিলে। সেটা আমি ছোট থাকতে বলেছি। আমিও তো তোমার ছোট বোন, তাই না? জানো, আমার একটা ভাই আছে, দেখতে অনেক ফর্সা, বাইরে পড়াশোনা করতে গিয়েছে। ভাইয়া যখন ছিল চাচি আমার উপর অত্যাচার করতে পারতো না। ভাইয়া আমাকে একবার বলেছিল ভাইয়া বড় হয়ে অনেক টাকা রোজগার করবে, তারপরে আমাকে বিয়ে করে দূরে চলে যাবে, যেন চাচি আমাকে অত্যাচার করতে না পারে। আমি সে কি কান্না জুড়ে দিয়েছিলাম, ভাইয়া অনেক ফর্সা আর আমি তো ফর্সা ছেলে, বিয়ে করব না। টানা 3 ঘন্টা কান্না করার পরে ভাইয়া চকলেট দিয়ে কান্না থামিয়েছিল। সেদিন চাচি আমার ছোট্ট ছোট্ট বেড়ে ওঠা চুলগুলো ধরে অনেক মেরেছিল। তুমি কিছু বলতেন না তোমার চাচিকে? তোমার ভাইয়ের নাম কি? বিয়ের সময় তো তোমার ভাইয়াকে দেখলাম না। তোমার ভাইয়াকে আমি বিয়ে করব। তুমি আমার ভাইয়াকে বিয়ে করেছো, আমি তোমার ভাইয়াকে বিয়ে করব, হিসেব বরাবর। আমার ভাইয়ের নাম আবির, তার সাথে সংসার করতে পারবে তো? বাবা আবির ভাইয়া যে রাগী, দেখলে আমার কলিজা শুকিয়ে যায়। চাচি যেদিন আমাকে মারতো, আমি রাগ করে তরকারিতে মরিচ গুঁড়ো বেশি দিয়ে দিতাম, লবণ বেশি দিতাম, জিনিস নষ্ট করে ফেলতাম। আমাকে দেখে যতটা ভালো মনে হয়, আমি কিন্তু ততটা ভালো না, খুব ঘাটতারা একটা মেয়ে। আমি জানি আমি মার খাবো, তাহলে কেন স্বাদের তরকারি রান্না করে খাওয়াবো? কেউ আমাকে 10টা মারবে, আমি তাকে একটা তো দিয়ে আসতেই পারবো। কি সাংবাদিক মেয়ে রে বাবা। আচ্ছা, তোমার ঘরে দাগ দেখলাম, তোমার চাচি মেরে দাগ করে দিয়েছে। মন খারাপ করো না ভাবি, তোমাকে আর কেউ কষ্ট দিবে না। তুমি আমাদের বাসায় রাজরানী হয়ে থাকবে। আমার ভাইয়াও অনেক ভালো, একবার ভালোবেসে দেখো, একটা মুহূর্ত ভাইয়াকে ছাড়া থাকতে পারবে না। উনি ভালোবাসার সুযোগ দিলেন কোথায়? বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল তানহা। দীর্ঘ 2 বছর পরে নিজের দেশে পা রাখল ইফাত। ঘড়ির কাঁটায় রাত 2টো বাজে। বাসায় পৌঁছতে রাত 4টে বেজে যাবে। নিজের জিনিসগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলো ইফাত। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে গাড়ির দেখা মিলল। গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে ইফাত। এখন বাসার ভেতরে প্রবেশ করবে কিভাবে? বাধ্য হয়ে চৈতালিকে ফোন করলো। 10 বার ফোন করার পরে চৈতালি বিরক্ত হয়ে ফোন তুলল। এখন ঘুমাচ্ছি, সকালে ফোন দিবেন। আমি ভেতরে গেলে তোর ঘুম আমি বের করে দিব, তাড়াতাড়ি দরজা খোল। ইফাতের গলা শুনে ধরপড়িয়ে উঠে বসল চৈতালি। চোখ দুটো ডোলে ড্যাব ড্যাব করে ফোনের দিকে তাকালো। না, ঠিকই তো আছে, তার ভাইয়ের নাম্বারই তো এটা। চৈতালির কোনো সারা শব্দ না পেয়ে ইফাত আবার ধমকে উঠল। ভাইয়া, তুমি আমার সাথে মাঝরাতে মজা করছো? আমি তোমার ফ্রেন্ড লাগি, মাঝরাতে তোর সাথে মজা করব? দরজা খুলবি নাকি আবার চলে যাব? না, আমি আসছি, কল কাটবে না কিন্তু, আমার ভয় লাগে। কথা বলতে বলতে চৈতালি বাহিরে এসে দরজা খুলে দিল। ইফাতকে দেখে চিৎকার দিতে যাবে তখনই ইফাত চৈতালির মুখ চেপে ধরে। আস্তে, এই মাঝরাতে ষাঁড়ের মতো চিৎকার করিস না। চৈতালি নিচের মুখ থেকে ইফাতের হাত সরিয়ে বলল, তুমি আজকে আসবে বলনি তো? কেন বললে হাতি ঘোড়া নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকতি? অবশ্যই থাকতাম। আম্মুকে ডেকে দেবো? কাউকে ডাকা লাগবে না, অনেক দূর থেকে এসেছি, আমার ঘুমের প্রয়োজন। আমি ঘুমাতে গেলাম, একদম আমাকে বিরক্ত করবি না। ব্যাগগুলো ঘরে এনে রাখ। তুমি বাইরে থেকে এসেছো, ফ্রেশ না হয়ে ঘুমাবে? আমি তোর মতো মুচি না, শীত আসলে 7 দিন গোসল করিস না। ভাইয়া! ইফাত দৌড়ে নিচের রুমে চলে গেল। ভাইয়া তো রুমে গেল। ভাইয়ার রুমে ভাবি থাকি, দরজা খোলা থাকলেই হয়। কথাগুলো ভাবছিল আর ব্যাগগুলো এক কোণে রাখছিল। ইফাত নিচের রুমের কাছে এসে দেখল পুরো রুম অন্ধকার। বিষয়টা ইফাত স্বাভাবিকভাবেই নিয়েছে। ফোনটা বের করে ফোনের আলো দিয়ে বিছানায় গিয়ে টান হয়ে শুয়ে পড়ল। শরীর আর চলছে না, একটু শান্তিতে ঘুমাবে ইফাত। ফোনটা অফ করে দিল। কেউ কল দিয়ে বিরক্ত করতে না পারে তানহাকে কোলবালিশ ভেবে কাছে টেনে নিয়ে তানহার শরীরের ওপরে পা তুলে দিল ইফাত। আমার কোলবালিশ এত নরম হলো কিভাবে? মা কি আমার নতুন করে তুলো ভরে দিল নাকি? অদ্ভুত অনুভূতি হচ্ছে ইফাদের। না, এটা কোলবালিশ হতে পারে না।
একটু আগেই শাশুড়ির রুম থেকে এসে ঘুমিয়েছে তানহা। ইদানিং রোকেয়া বেগমের শরীর ভালো যায় না। তানহা নিজের সবটুকু দিয়ে রোকেয়া বেগমের সেবা করে। সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হয় তানহার। হঠাৎ পেটে শীতল কিছু অনুভব করলো তানহা। ইফাতের হাতের ওপরে হাত রাখতেই দুজনে চমকে উঠল। ইফাত বুঝতে পারল এটা কোলবালিশ হতেই পারে না। তানহা ইফাতের দিকে ঘুরে বোঝার চেষ্টা করছে এটা কে হতে পারে, চৈতালি নাকি তার শাশুড়ি। কারণ মাঝে মাঝে চৈতালি না হলে তার শাশুড়ি তানহার সাথে ঘুমায়। তানহা অন্ধকারে হাতিয়ে বোঝার চেষ্টা করছে এটা কে। আম্মা বা চৈতালির শরীর এত শক্ত না, তাহলে তাদের শরীর এত শক্ত হলো কিভাবে? ইফাত বালিশের নিচে থেকে ফোন বের করে, ফোনের আলো জ্বালিয়ে দিল। দুজন দুজনকে দেখে একসাথে জোরে চিৎকার দিয়ে উঠল। চৈতালি সবে মাত্র কম্বলের মধ্যে ঢুকেছে। ইফাতের রুম থেকে চিৎকার শুনে দৌড়ে বাহিরে আসলো। ইফাতের রুমের দিকে যাওয়ার আগে রোকেয়া বেগমের সাথে দেখা হলো চৈতালির। তুই এখানে তান্নার সাথে ঘুমাসনি? মেয়েটার কোনো বিপদ হলো না তো আবার? আমি আজকে ভাবির সাথে ঘুমাইনি, ভাবি তোমার রুমে ছিল, তাই নিজের রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। রোকেয়া বেগম কথা না বাড়িয়ে তানহার রুমের দিকে গেল। রোকেয়া বেগম চলে যেতেই চৈতালির মনে হলো ইফাতও রুমে গেছে। আল্লাহ জানে দুজন কি করেছে। তানহা দ্রুত উঠে রুমের আলো চালিয়ে দিল। ইফাত ভ্রু কুচকে তানহার দিকে তাকিয়ে আছে। ইফাত মনে মনে ভাবছে, আমার রুমে মেয়ে আসলো কোথা থেকে? কিছুক্ষণ পরে মনে হলো 2 বছর আগে সে বিয়ে করেছিল। ইফাত কিছু মুহূর্তের জন্য থমকে যায়। এত সুন্দর মেয়ের সাথে তার বিয়ে হয়েছে, মেয়েটা চাইলে চলে যেতে পারত, না গিয়ে কেন তার জন্য অপেক্ষা করছে? ইফাতকে তাকিয়ে থাকতে দেখে তানহা বলল, আচ্ছা, অসভ্য মানুষ তো আপনি। অন্ধকারের মধ্যে মেয়ে মানুষ দেখলেই টেনে ধরতে ইচ্ছে করে। তানহার কথাই ইফাত রাগী দৃষ্টিতে তানহার দিকে তাকালো। পরক্ষণে দুষ্টু হেসে বলল, টেনেই তো ধরেছি, বাসর তো আর করি নাই। ঘরে এত সুন্দর বউ আছে জানলে কবেই দূর প্রবাস থেকে চলে আসতাম। কি নির্লজ্জ লোক রে বাবা, 2 বছর পরে আসছে বউয়ের খোঁজ নিতে। আপনি কিভাবে জানলেন আমি আপনার বউ? আপনার তো স্বামী হবার কোনো যোগ্যতা নেই, বিয়ে করে রেখে গেছেন। বউয়ের ভরণ পোষণ খোঁজ খবর কিচ্ছু নেননি। বেঁচে আছি নাকি মরে গেছি কখনো জানতে চাননি। 2 বছর পরে নাটক করতে আসছেন। আমি তোমাকে বলেছিলাম আসো আমাকে বিয়ে করো, তুই কোনো আমাকে বিয়ে করতে গেলে এসব কই থেকে আম্মু ধরে নিয়ে আসছে আল্লাহ জানে। রোকেয়া বেগম দরজার কাছে এসে দুজনের ঝগড়া দেখে থেমে যায়। মুখে আঁচল চেপে হাসছেন। চৈতালি এসে মায়ের পিছনে দাঁড়ায়। ভাইয়া তোমার ভাগ্য ভালো, বুঝেছো? ভাবির মতো মেয়ে তোমাকে বিয়ে করেছে, এখন সংসারটাকে আগলে রেখেছে। এত বড় বড় কথা বলছিস, তোর ভাবি কি নিজেই বিয়ে করে নিতি? আমি ছেলে হলে তাই নিতাম। রাতে করে ঝগড়া করো না, আম্মু অসুস্থ, চিৎকার করো না। এই মেয়েকে নিয়ে বেরিয়ে যা আমার রুম থেকে। দেখ ইফাত, আমাদের বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি না যে তুই বলবি তান্নাকে অন্য রুমে থাকতে। তান্না অন্য রুমে গিয়ে থাকবে। আমাদের বাসায় 3টেই রুম, এখন তান্না তোর সাথেই থাকবে। আমি আর কোনো কথা শুনবো না। চৈতালি চলে আয়। বলেই চলে গেলেন রোকেয়া বেগম। চৈতালিও মায়ের পিছু পিছু চলে গেল। ইফাত তানহার দিকে তাকালো। দেখুন, সিনেমার মতো আমাকে নিচে ঘুমোতে বলবেন না। আমি নায়িকাদের মতো এমন মহান হতে পারবো না। এই শীতের মধ্যে নিচে শুয়ে অসুখ বাঁধাতে পারবো না। আমার শরীর খারাপ। চৈতালির সকালে কলেজ আছে, সকালে উঠে আমাকে রান্না করতে হবে। আমি ঘুমিয়ে গেলাম, একদম বিরক্ত করার চেষ্টা করবেন না, তাহলে মাথার চুল একটাও থাকবে না। একদমে কথাগুলো বলে শুয়ে পড়ল তানহা। ইফাত হতভম্ব হয়ে তানহার দিকে তাকিয়ে আছে। আমার বাড়িতে থেকে আমার সাথেই মেয়েটা মেজাজ দেখাচ্ছে, আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন? আমি বা মেয়েটাকে কিছু বলছি না কেন? কথাগুলো গলায় এসে আটকে যাচ্ছে। ইফাত দীর্ঘশ্বাস নিয়ে তানহার পাশে শুয়ে পড়ল। মাঝখানে বালিশ রেখে 2 চোখ বন্ধ করল। এখন ঝগড়া করার সময় নেই, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, একটু ঘুমের প্রয়োজন। কিছুক্ষণের মধ্যেই ইফাত ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের আজান কানে আসতেই তানহা উঠে বসল। অজু করে এসে নামাজ পড়ে নিল। রান্নাঘরের দিকে যাচ্ছে তানহা। চৈতালি রোকেয়া বেগম দুজনেই উঠে পড়েছেন। তানহাকে রান্নাঘরের দিকে যেতে দেখে রোকেয়া বেগম বললেন, তান্না, আজ আমি রান্না করব। ছেলে আমার কতদিন পরে দেশে আসলো,
নিজে হাতে রান্না করে খাওয়াতে চাই। আমি আপনাকে সাহায্য করি আম্মা। কোনো সাহায্য লাগবে না, তুমি প্রতিদিন করো, একদিন আমি করলে কোনো ক্ষতি হবে না। তুমি চৈতালির সাথে গল্প করো। আচ্ছা আম্মা, কিছু দরকার পড়লে আমাকে ডাকবেন। বলেই চৈতালির পাশে বসলো। আজকাল মেয়েটাকে বড্ড উদাসীন দেখায়, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। আমাকে বলবে না কি হয়েছে? আম্মু আছে, জানলে আমাকে জানে মেরে ফেলবে। আচ্ছা তোমার রুমে যাই, চলো। তারপরে দুজন মিলে চৈতালির রুমে আসলো। এখন কি হয়েছে বলো। আমি একজনকে ভালোবাসি, 1 বছর ধরে তার পেছনে ঘুরছি, কিন্তু সে আমাকে পাত্তাও দেয় না। সে নাকি এক নাইতে আসক্ত। তার মনের রানী আছে, তার রাজত্বে তার রানী ছাড়া অন্য রানীর প্রবেশ নিষিদ্ধ। এটা কিন্তু ঠিক না চৈতালি। সে অন্য কাউকে ভালোবাসে, তুমি তাহলে কেন এমন ছেলের পেছনে ঘুরবে? দেশে কি ছেলের অভাব পড়েছে বলো? কিন্তু স্যারের রানীর বিয়ে হয়ে গেছে, স্যার আর কতদিন সঙ্গীহীন থাকবে? স্যার তো বয়স হচ্ছে না কি? আচ্ছা, স্যার কি বিয়ে করেছে? বিয়ে করতে ইচ্ছা করে না? আল্লাহ, মেয়ে করছে কি? তুমি কোন স্যারের প্রেমে পড়লে? আমাদের কলেজের, দেখতে মাশাআল্লাহ, তুমি দেখলে তুমিও ফিদা হয়ে যাবে। উনি তোমার থেকে বয়সে অনেক বড় হবে চৈতি, এসবের মধ্যে যাওয়ার দরকার নেই। আমি থাকতে তোমার জীবন নষ্ট হতে দিব না। আর একবার যদি এসব কথা বলেছো তাহলে আমি আম্মাকে বলে দিব। তুমি না আমার বেস্ট ফ্রেন্ড, তুমিও বড়দের মতো কথা বলতে শুরু করে দিলে। দেখো চৈতালি, আমি তোমার ভালো চাই। আজকাল ছেলে পেলে খুব একটা ভালো হয় না। আমি কাউকে বিশ্বাস করি না। রিলেশন করলে তুমি কষ্ট ছাড়া কিছুই পাবে না। তোমার যদি বিয়ে করতে ইচ্ছা হয় আমাকে বলো, আমি আম্মাকে বলছি, দেখে শুনে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। না, আমি আবির স্যারকে বিয়ে করব। আবির? হ্যাঁ, আবির স্যার নতুন এসেছে আমাদের কলেজে। দেখতে কেমন? অনেক সুন্দর। তোমার দেখে কাজ নেই, তোমার বিয়ে হয়ে গেছে। তোমার যদি ভালো লেগে থাকে, সে যদি তোমাকে গ্রহণ করে আমাকে বলবে, আমি আম্মাকে জানাবো। একটা কথা মনে রেখো চৈতালি, জীবন কিন্তু একটাই। ভুল মানুষের পাল্লায় পড়ে নিজের সুন্দর জীবন নষ্ট করো না। আবির কলেজের দিকে যাচ্ছে। আজকে কি মনে করে বাসায় বাইক রেখে আসছে। সকালের মিষ্টি রোদ এসে আবিরের শরীরে পড়েছে। এই মিষ্টি রোদটা আবিরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। হঠাৎ পেছনে থেকে কেউ বলে উঠল, স্যার, আই লাভ ইউ। আবির দ্রুত পিছনে ঘুরে দাঁড়ালো। কাউকেই দেখা যাচ্ছে না। আবির বেশ বিরক্ত। তাকে প্রতিদিন এভাবে কেউ আড়াল থেকে বিরক্ত করে। আবিরের মুখে গাম্ভীর্য ভাব। সামনে ঘুরে নিজের গন্তব্যের দিকে যেতে লাগলো আবির। চৈতালি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। 1 বছর ধরে এভাবে আবিরকে বিরক্ত করে যাচ্ছে চৈতালি। ভয়ে সামনে আসার সাহস হয় নাই কখনো। কলেজের সময় হয়ে আসছে দেখে দৌড়ে কলেজের মধ্যে প্রবেশ করলো চৈতালি। আবির অফিস রুমে এসে ভাবছে, কে আমাকে এভাবে প্রতিদিন বিরক্ত করে? কালকে আমি শেষ দেখেই ছাড়বো। বলেই ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। দুপুর 2টোর সময় ঘুম ভাঙে ইফাদের। উঠে গোসল করে মায়ের কাছে আসলো ইফাদ। রোকেয়া বেগম ডাইনিং রুমে বসে আছেন। নামেই ডাইনিং রুম, ডাইনিং রুমে নেই কোনো ডাইনিং টেবিল। মাটিতে শীতল পাটি বিছিয়ে খেতে বসে সবাই। ইফাদকে দেখে রোকেয়া বেগম বললেন, আয় বাবা, খেতে বস। আজকে আমি নিজে হাতে তোর জন্য রান্না করছি। কোথায় আমার তোমার উপরে রাগ করে থাকার কথা? উল্টো তুমি আমার উপরে রাগ করে 2টা বছর কথা বললে না। এখন তোমার বাসায় আমার থাকাই উচিত না। অনেক বড় বড় কথা হয়েছে। তুই আমার ছেলে, তোর ওপরে রাগ করার অধিকার আমার আছে। আমি তোর ওপরে রাখবো না, তাহলে আলালের ছেলে মতিনের ওপরে রাখবো? ইফাদ হেসে দিয়ে বলল, না, তুমি আমার আম্মু, তুমি আমার উপরে রাগ করবে? কি রান্না করেছো? জলদি খেতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। আজকে তোকে একা খেতে দিচ্ছি, কিন্তু কাল থেকে আমাদের সাথে খাবি। এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। বলেই রোকেয়া বেগম খাবার বেড়ে ইফাদের সামনে দিল। ইফাদ হাত ধুইয়ে খেতে বসলো। তোমাদের বাসায় এই নিয়ম কবে থেকে চালু হলো? আগে যে যার মতো খেয়ে নিতে। তা না, আমাদের অভ্যাস বদলে দিয়েছে। একা একা খেতে বসলে তৃপ্তি পাওয়া যায় না। সবাই মিলে একসাথে খাবি, দেখবি অনেক আনন্দের সাথে খেতে পারবি, আর মনে তৃপ্তিও পাবি। তানহা শাশুড়ির জন্য গরম পানি করছে। রোকেয়া বেগমের ঠান্ডা লাগা একটা ভাব, তাই তানহা রোকেয়া বেগমকে গরম পানি করে দেয়।
ইফাত আর চোখে একবার তানহাকে দেখে নিল, তারপরে খাবার খেতে মনোযোগ দিল। খাওয়ার সময় কথা বলতে নেই। রোকেয়া বেগমও চুপ হয়ে গেল। ইফাদের অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। হঠাৎ করেই রোকেয়া বেগম বলে উঠলেন, সামনে শুক্রবার ইয়াদের 7 বছরের মৃত্যুবার্ষিকী পূর্ণ হবে। কিছু মাদ্রাসার এতিম ছেলে নিয়ে আসিস, আমি নিজ হাতে রান্না করে ওদের খাওয়াবো। ইফাত খাওয়া বন্ধ করে দিল। নিমেষেই চোখ দুটি লাল হয়ে গেল। খাবার সরিয়ে হাত ধুইয়ে ফেলল। রোকেয়া বেগমের হুঁশ আসলো। খাওয়ার সময় ছেলেকে কি কথা বলে ফেললেন। তানহা গ্লাসে করে গরম পানি নিয়ে আসছিল। রোকেয়া বেগমের কথা শুনে দাঁড়িয়েছিল। ইফাতকে উঠে যেতে দেখে ইফাদের হাত ধরে বলল, খাবার ছেড়ে যাবেন না, সম্পূর্ণ খাবার খেয়ে নেন। তানহার এই সময়ে আশাটা আগুনে ঘি ঢালার মতো হয়ে উঠল। ইফাত কষিয়ে তানহার গালে থাপ্পড় বসিয়ে দিল। ইফাদের এমন আচরণে তানহা থতমত খেয়ে গেল। বিনা কারণে তার গায়ে হাত দিল। তানহা রেগে গরম পানি ইফাদের বুকের মাঝামাঝি ছুঁড়ে মারল। তবুও ইফাদের কোনো হেলদোল নেই। তানহাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোমাকে অনুমতি দিয়েছি। আমার উপরে নিজের হুকুম ফলাতে চাও তাহলে এই বাসা থেকে বেরিয়ে গিয়ে নিজের হুকুম জারি করবে। রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি এই মেয়েকে বাসা থেকে বের করে দাও বলে দিলাম। এই মেয়ে যেন আমার সামনে না পড়ে। বলেই হনহন করে বেরিয়ে গেল ইফাত। রোকেয়া বেগম কান্না করতে করতে নিচের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। তানহা ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। সবকিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল। তানহা রুমে এসে গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। 2টা বছর মানুষটাকে নিয়ে কতটা স্বপ্ন দেখলাম, আবার সব স্বপ্ন এক নিমিষেই শেষ করে দিল। কখনো কথা বলবো না। আগে যদি জানতাম খেতে বলার অপরাধে আমাকে মার খেতে হবে, তাহলে পানিটা বেশি করে গরম করে নিয়ে আসতাম, তানহাকে মারার স্বাদ মিটিয়ে দিতাম। আমি আর থাকবো না এই বাড়িতে, কিন্তু বের হয়ে যাব কোথায়? ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল তানহা। দুনিয়ায় তার যাওয়ার কোনো জায়গা নেই। কার কাছে যাবে? সবাই শিয়াল শকুনের মতো ছিঁড়ে খাবে। তাছাড়া চাচির হাতে কত মার খেয়েছি, সেখানে থাকতে পেরেছি। একটা থাপ্পড় খেয়ে থাকতে পারবো না? আমিও তো গরম পানি ঢেলে দিয়েছি, দরকার পড়লে আবার দিব। এত সহজে হার মেনে নিব না। বলেই শাড়ি হাতে নিয়ে গোসল করতে চলে গেল তানহা। চৈতালি বাসায় এসে মন খারাপ করে বসে আছে। কিভাবে স্যারকে নিজের মনের কথা বলবে? স্যার যদি তাকে ফিরিয়ে দেয়? তান্না ভাবি আমাকে সাহায্য করতে পারবে। আজকে বাসাটা এত চুপচাপ লাগছে কেন? চৈতালি মায়ের রুমে দরজা বন্ধ দেখতে পেল। তানহা গোসল করে চুল মুছতে মুছতে আসছিল। চৈতালি তানহাকে দাঁড় করিয়ে বলল, ভাবি, তোমার সাথে আমার কথা আছে। আমাকে সাহায্য করতে হবে তোমার। তার আগে বলো, বাসায় কি হয়েছে? আম্মুর রুম বন্ধ কেন? চৈতালি, এখন ভালো লাগছে না, তুমি পরে আসো। অনেক সকালে উঠেছি, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোবো। বলেই তানহা নিচের রুমের দিকে চলে গেল। চৈতালি অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে আছে। বাসায় তো কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে জানতে হবে। চৈতালি তার মাকে অনেকবার ডাকলো। মায়ের কোনো সারা শব্দ না পেয়ে নিচের রুমে গেল। সন্ধ্যার আজান কানে আসতেই তানহা ধরপড়িয়ে উঠে বসল। এত সে কি করে ঘুমালো? উঠে দ্রুত অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল। পুরো বাসা অন্ধকার হয়ে আছে। তানহা নামাজ পড়ে পুরো বাসায় আলো জ্বালিয়ে দিল। অন্যদিন এই বাসায় আনন্দে ভরপুর থাকে। আজ পুরো বাসাটা নিস্তব্ধ হয়ে আছে। তানহা গিয়ে রোকেয়া বেগমকে ডাক দিল। রোকেয়া বেগম দরজা খুলে তানহাকে ভিতরে আসতে বলল। তানহা ভিতরে আসতেই রোকেয়া বেগম বললেন, ইফাত বাসায় ফিরেছে। জি না আম্মা, উনি এখনো বাসায় ফিরে নাই। কেন যে খাওয়ার সময় কথাটা বলতে গেলাম, ছেলেটা আমার আজকে আর বাসায় ফিরবে না। দেখি রিয়াদকে ফোন করি, রিয়াদের কাছে গিয়েছে নাকি ইফাত। খোলা আকাশের নিচে বিশাল মাঠের মাঝখানে হাত পা ছড়িয়ে শুয়ে আছে ইফাত। তার পাশেই বসে আছে রিয়াদ। আর কতক্ষণ এভাবে থাকবি? শিশির পড়ে ঘাস ভিজে উঠতে শুরু করেছে। চল বাসায় গিয়ে শুয়ে থাকবি। কি হয়েছে, কিছু বলছিস না? আমি আগুনে পুড়ে ঝলসে মরে যাব, তবুও ও নারীর রূপের আগুনে পুড়ে ঝলসে মরব না। নারী জাতি মানেই বিশ্বাসঘাতক। কি হয়েছে সেটা তো আমাকে বলবি। সবাই কিন্তু এক না, বুঝলি?
তুই মনের মধ্যে ভুল নিয়ে ঘুরে বেড়াস কেন? আমি রূপাকে ভালোবেসে বিয়ে করিনি। কই, রূপা তো আমার হাত ছেড়ে চলে যায় নাই। বেকারত্বের সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে, সেজন্যই আমার সফলতা সে এখন আমার স্ত্রী। আমি আজকে একটা মেয়েকে অকারণে মেরেছি। এখন আমার ভীষণ অনুশোচনা হচ্ছে। কি করব বলো? সকালে আম্মু ভাইয়ার কথা মনে করিয়ে দিয়েছে, আর মেয়েটা আমার সামনে চলে এসেছিল। আমি রেগে থাপ্পড় মেরেছি। আমি কোনো মেয়েকে সহ্য করতে পারি না। মেয়ে মানুষ দেখলেই আমার রাগ উঠে যায়। প্রতিশোধের নেশায় পাগল হয়ে যায়।